এশিয়ান কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। দুই ম্যাচের প্রতিপক্ষ হংকং চায়না। আগামী 9 অক্টোবর ঢাকায় এবং 14 অক্টোবর হংকংয়ের মাটিতে দলটিকে মোকাবেলা করবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য ইতিমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। মাঠের অনুশীলনও শুরু হয়েছে। ধারাবাহিকভাবে পুরো দল নিয়ে আলোচনা করার চেষ্টা থাকবে। আজ আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের মাঝমাঠ। বাংলাদেশের প্রাথমিক দলে রয়েছেন মোট 8 জন মিডফিল্ডার। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, কাজেম শাহ ও শেখ মোরসালিন রয়েছেন এবারের দলে। বাংলাদেশ কোচের প্ল্যান অনুযায়ী এখান থেকে একাদশে থাকতে পারেন 3 জন। চূড়ান্ত স্কোয়াডে হয়তো এখান থেকে কেউ বাদও পড়তে পারেন। বাংলাদেশের মাঝমাঠে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। তার আগমনের পর নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। হামজা নিজেও মাঠের খেলায় নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 3 ম্যাচ খেলে একটি করে গোল এবং অ্যাসিস্টের দেখা পেয়েছেন তিনি। এবার হংকং ম্যাচেও তার দিকে সবার আলাদা নজর থাকবে। সব ঠিক থাকলে এবারও ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন হামজা চৌধুরী। এটি তার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের পজিশন। যদিও লেস্টার সিটিতে তাকে রাইট ব্যাক পজিশনে বেশি খেলানো হয়, তবে বাংলাদেশের খেলার ধরন অনুযায়ী হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন। বিগত 3 ম্যাচও তিনি এখানেই খেলেছেন। হামজার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। একই সঙ্গে তার পুরো মাঠে খেলার প্রবণতা, পাসিং অ্যাকিউরেসি, প্রতিপক্ষের আক্রমণ ব্লকিং ইত্যাদি টেকনিক্যাল বিষয়গুলো বেশ উঁচু মানের। তার সঙ্গে নেতৃত্ব গুণে হামজা চৌধুরী অতুলনীয়। তাই ডিফেন্সিভ মিডফিল্ডে আরও একবার বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে সমিত সোম কোন পজিশনে খেলবেন। সিঙ্গাপুরের বিপক্ষে তাকে অ্যাটাকিং মিডফিল্ডে ব্যবহার করা হয়েছিল। সেখানে তিনি বেশ কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখিয়েছেন, কিন্তু বাংলাদেশের মাঝমাঠ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি, কারণ ডিফেন্সিভলি হামজাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারেননি কেউ। তাই এবার সমিত সোমকে হয়তো কিছুটা নিচের দিকে খেলানো হতে পারে, অর্থাৎ হামজা ও সমিতকে ডাবল পিভট হিসেবে ব্যবহার করতে পারেন বাংলাদেশ কোচ। চলতি মৌসুমে কাভারলি এফসিতে সমিত সোমকে প্রায় প্রতিটা ম্যাচেই সেন্ট্রাল মিডফিল্ডে ডাবল পিভটের একজন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই এই পজিশনে খেলে অভ্যস্ত তিনি। একই সঙ্গে যখন হামজার মতো ডেস্ট্রয়ার তার পাশে খেলবেন, তখন তিনি আরো বেশি অ্যাডভান্স রোলে খেলতে পারবেন। তাছাড়া সমিতের পাসিং জোন বের করা, থ্রু পাস বাড়ানো এবং প্রতিপক্ষের পাসিং জোন ব্লক করার দক্ষতা দুর্দান্ত। তাই এই পজিশনে সমিতের কাছ থেকে সেরা আউটপুট পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে শেখ মোরসালিন সুযোগ পেতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডে। নাম্বার 10 রোলে এর আগেও তিনি ভালো করেছেন। সবশেষ অনূর্ধ্ব 23 দলে এই পজিশনে নজর কেড়েছেন তিনি। 3 ম্যাচে 1টি গোলের সঙ্গে 3টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে তার রয়েছে 5টি গোলের সঙ্গে 2টি অ্যাসিস্ট। বর্তমান ফর্ম বিবেচনায় এই পজিশনে মোরসালিন দারুণ অপশন হতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডে কাজেম শাহকে খেলানোর সুযোগও রয়েছে। এর আগে তাকে রাইট মিডফিল্ডে খেলানো হয়েছিল, যেখানে তিনি নিজে সেরাটা দিতে পারেননি। গতি কিছুটা কম হয়, ওয়াইড পজিশনের চেয়ে সেন্ট্রালি বেশি এফেক্টিভ হবেন তিনি। আবার সমিতকে অ্যাটাকিং মিডে নিয়ে কাজেমকে হামজার সঙ্গে ডিফেন্সিভ মিডে খেলানো যেতে পারে। একইভাবে জামাল ভুঁইয়াকে ব্যবহার করার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে জামালকে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, তবে যতবার সুযোগ পেয়েছেন খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডে। তাকে হামজার সঙ্গে ডিফেন্সিভ মিডে রেখে সমিতকে অ্যাটাকিং মিডে খেলানো যায়। আবার সমিত সোম অ্যাটাকিং মিডফিল্ডে খেলে সিনিয়র সোহেল রানা কিংবা জুনিয়র সোহেল রানাকেও হামজার সঙ্গে খেলানোর সুযোগ রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হামজা ও হৃদয়কে ডাবল পিভট হিসেবে ব্যবহার করা হয়েছিল, তবে হামজার সঙ্গে একজন অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডারকে খেলানোই বেশি এফেক্টিভ হবে। আসন্ন হংকং ম্যাচে আমরা বাংলাদেশের মিডফিল্ডে সম্ভাব্য কয়েকটি কম্বিনেশন দেখতে পারি। হামজা চৌধুরী ও সমিত সোমের সামনে অ্যাটাকিং মিডে মোরসালিনকে দেখা যেতে পারে। আবার হামজা ও জামালের সঙ্গে সামনে দেখা যেতে পারে সমিতকে। একইভাবে হামজা ও কাজেমের সঙ্গে দেখা যেতে পারে সমিতকে। আবার হামজা ও সোহেলের সামনে খেলতে পারেন সমিত সোম। অর্থাৎ হামজা চৌধুরী ও সমিত সোমের সঙ্গে অন্য একজন মিডফিল্ডার সুযোগ পাবেন একাদশে। এবার বাংলাদেশ কোচ কোন প্ল্যানে এগোবেন সেটা এখন দেখার বিষয়।